পৃথিবী আজ অনেক দূরে এগিয়ে গেছে। বলা যায় মানুষ এখন রাজত্ব করছে, বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু আজ থেকে বহু বছর আগে, কোটি কোটি বছর আগে, যখন বিজ্ঞানের সঙ্গে আমাদের পরিচয় ছিল না, আমাদেরও কোনো অস্তিত্ব ছিল না, তখন প্রথম প্রাণ কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, নানা পরীক্ষা নিরীক্ষার পর নানা তথ্য উঠে এলেও অনেক তথ্যই আজও অজানা। আজও পরতে পরতে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। একগুচ্ছ নিষ্প্রাণ যৌগ থেকে কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল তা এখনো রহস্যময়। শত কোটি বছর পরে এই প্রশ্নের উত্তর খোঁজাটাও বেশ চ্যালেঞ্জের। তাই এখন যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাফেরা করে, পৃথিবীতে প্রাণের উৎস হলো কিভাবে? শুধুই কি একটা আকস্মিক ঘটনা, না ঠিক কি ঘটেছিল? সেই নিয়েই আজকে বেশ কিছু তথ্য দেব আপনাদেরকে। আর সেই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কেমন লাগলো গোটা ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর তার সঙ্গে হোয়াটসঅ্যাপে নজর রাখবেন। নিশ্চয়ই এতদিন জেনে গেছেন যে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি। সম্প্রতি বিজ্ঞানীরা এ ধরনের একগুচ্ছ জৈব অণু থেকে কিভাবে প্রাণের উদ্ভব হতে পারে তার একটা মডেল দেখিয়েছে। জীবকোষে বিদ্যমান এই অণুগুলোকে আণবিক পর্যায়ের মেশিন বা অণুযন্ত্র বলা যায়। এই অণুগুলো এককভাবে তেমন সক্রিয় নয়, কিন্তু যদি আমরা চর্বি জাতীয় বস্তুর সঙ্গে এগুলোকে যুক্ত করি তাহলে একসঙ্গে বেশ সক্রিয় একটা ভূমিকা পালন করতে পারে। এই ধরনের রাসায়নিক সক্রিয়তা বেশ আকর্ষণীয় ঘটনা, এবং এই ধরনের ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীতে প্রাণের উদ্ভব সম্বন্ধে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। শুধু তাই না, এই ধরনের গবেষণা অন্যান্য গ্রহের প্রাণের উদ্ভব ব্যাখ্যা করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এবার আসি যে কিভাবে এই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে। সেটা তো অবশ্যই বলবো, যখন বলছি পৃথিবীতে প্রাণের সৃষ্টি তখন তার পাশাপাশি ধ্বংসের কথাটাও একটু হলেও বলতে হয়। স্টিফেন হকিং তিনি বলেছেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে আর বেশি দিন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না, মানে মানুষের অস্তিত্ব থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তার কয়েকটা সম্ভাব্য কারণ তিনি দিয়েছেন, যে যে কারণের জন্য এরকম একটা ঘটনা ঘটতে পারে। কোন কোন কারণ তিনি দেখিয়েছেন যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন তিনি কোন কোন কারণের কথা উল্লেখ করেছেন এবং পৃথিবী কবে ধ্বংস হয়ে যেতে পারে, কিভাবে ধ্বংস হতে পারে। এবার আসি যে প্রাণের সৃষ্টি কিভাবে হলো পৃথিবীতে। পরীক্ষা নিরীক্ষা কি বলছে? স্বয়ংক্রিয় রাসায়নিক সক্রিয়তার উপরে গবেষণার জন্য 1987 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তিনজন রসায়নবিদ ডোনাল্ড জে ক্র্যাম, জিন মেরিলেন এবং চার্লস জে পেডারসন দেখিয়েছেন যে কিভাবে বেশ কিছু জটিল অণু পরস্পরের সান্নিধ্যে এসে নিজে নিজে একটি মেশিনের মতো যুক্ত হতে পারে এবং নিখুঁতভাবে কাজ করতে পারে। এভাবে যুক্ত হয়ে এই অণুগুলো বিশেষায়িত সব জটিল কাজ করতে পারে। এই কারণে এদেরকে অণুযন্ত্র বলা হয়। একটি মেশিন যেমন অনেক ছোট ছোট কলকবজা দিয়ে গঠিত হয়, যেগুলো এককভাবে হয়তো কাজ করতে পারে না, কিন্তু একসঙ্গে থেকে বিশেষভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। পৃথিবীতে থাকা প্রতিটি জীবকোষ এ ধরনের অসংখ্য অতি ক্ষুদ্র আণবিক মেশিন দিয়ে তৈরি। এই সব মেশিনের সম্মিলিত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটি জীবকোষ পরিচালিত হয়। সম্পূর্ণ জীবদেহ আবার প্রতিটি কোষের সার্বিক কর্মকাণ্ডের ফসল। এই গবেষণার ফলাফলে উজ্জীবিত হয়ে রোমাত্রা বিশ্ববিদ্যালয়ের গবেষক প্যাসকেল স্ট্যানো এবং তার সহকর্মীবৃন্দ প্রাণের উৎপত্তি নিয়ে নতুন ভাবে গবেষণা শুরু করে। সহজভাবে বোঝার জন্য তারা 83টি ভিন্ন ধরনের রাসায়নিক যৌগ নিয়ে জলে মেশান। এই রাসায়নিক যৌগগুলি জীবকোষের অভ্যন্তরে একত্রে কাজ করে একটি বিশেষ ধরনের প্রোটিন অণু তৈরি করে।
এদের মধ্যে ডিএনএও রয়েছে, কেননা প্রোটিন তৈরির মূল নকশা ডিএনএতেই লিপিবদ্ধ করা থাকে। এই পরীক্ষায় যে ডিএনএ অংশ নেওয়া হয়েছিল তাতে এমন জেনেটিক কোড ছিল যেটা জীবদেহে সবুজ আলো নিঃসরণের জন্য দায়ী। এই সবুজ আলোর সঙ্গে আপনাদের কার কথা মনে পড়ছে? নিশ্চয়ই জোনাকের কথা মনে পড়ছে। এই জোনাকের কথাই বললাম আমি। এছাড়া একটা জিনিস বলা ভীষণভাবে প্রয়োজন যে জীবকোষের ভিতরে এই ৮৩টি পদার্থের অণু একটি নির্দিষ্ট ঘনত্বের মধ্যে থাকে। কাজেই ফলপ্রসূ কাজ পেতে হলে এদেরকে একই ধরনের ঘনত্বের এবং পরিবেশের মধ্যে রাখতে হবে, যাতে পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ পায়। তারা যদি লঘু দ্রবণে থাকে তাহলে পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ কমে যাবে। অর্থাৎ অণুগুলোর পরিবেশে একটা গাদাগাদি পরিবেশ তৈরি করতে হবে। এই কাজের জন্য স্ট্যানো একটি তৈলাক্ত পদার্থ ব্যবহার করেন, যা পিওপিসি নামেও পরিচিত। এই বস্তুটিকে যখন জলে ছাড়া হয় তখন সেগুলো জলের সঙ্গে মিশে না, বরং খুব ছোট ছোট ফোঁটায় লাইপোজোম তৈরি করে। এই লাইপোজোমকে যখন বিভিন্ন বস্তুর সমন্বয় গঠিত পূর্বে উল্লেখিত জৈব মিশ্রণ যুক্ত করা হয় তখন তারা কোষের অভ্যন্তরে পরিবেশের মতো একটি কৃত্রিম পরিবেশ তৈরি করে। এরপর মিশ্রিত যে অণুগুলো এই চর্বির গোলকের মধ্যে ঢুকে যায়। কিন্তু সমস্যা হলো একই গোলকে এই ৮৩ ধরনের অণু সবগুলোকে একত্রে পাওয়া একটু কষ্টকর হয়ে যায়। স্ট্যানো দেখলেন যে প্রতি 1000টি পিওপিসি ফোঁটার মধ্যে 5টি ফোঁটার ৮৩ ধরনের অণুকে একত্রে পাওয়া যায়। তার প্রত্যাশা অনুযায়ী এই 5টি ফোঁটার মধ্যে সবুজ আলো নিঃসরণের প্রোটিন তৈরি হয়। সেগুলো থেকে সবুজ আলো মিশ্রিত হতে থাকে, যা মাইক্রোস্কোপের মাধ্যমে খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। তবে স্ট্যানো এবং তার সহকারী বৃন্দ কম্পিউটারে হিসাব করে দেখেছেন যে পিওপিসি ফোঁটার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ৮৩টি ভিন্ন ধরনের অণুর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। 1000টির মধ্যে 5টিতে এই সমাবেশ ঘটায় প্রায় কোনো সম্ভাবনাই নেই। এই ঘটনাটি তাদের বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে। কেন সম্ভাবনা ক্ষীণ হওয়া সত্ত্বেও এই ৮৩ ধরনের অণুকে একত্রে পাওয়া যাচ্ছে? এখান থেকেই তারা ভাবছেন যে হয়তো এই ৮৩টি অণুর নির্দিষ্ট পরিবেশে নিজেদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সজ্জিত হওয়ার একটা প্রবণতা আছে, যার ফলে এরা চেষ্টা করে একত্রে প্রোটিন তৈরি করা। এই প্রবণতা যদি সত্যিই থাকে তাহলে প্রাণের উদ্ভবের সময় কিভাবে বিভিন্ন অণু একত্রে যুক্ত হয়েছিল সেই সম্বন্ধে একটা উপসংহারে আসা সম্ভব। যদিও স্ট্যানোর পরীক্ষায় কিছুটা তো সীমাবদ্ধতা আছেই, তবুও তিনি প্রথমবারের মতো দেখিয়েছেন যে বিভিন্ন অণুযন্ত্রের মধ্যে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে একটা কোষীয় অবস্থা তৈরি হতে পারে। শুধু তাই নয়, এই ধরনের কোষীয় অবস্থান সম্ভবত অবশ্যম্ভাবী। এটা নিয়ে ভবিষ্যতে আরো অনেক গবেষণা হবে, আমরা প্রত্যেকেই জানি। হয়তো ধীরে ধীরে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে, মানুষ এই রহস্যের একদম কিনারায় পৌঁছে যাবে। তবে এখনো অবধি কিন্তু স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। যতটুকু ধারণা পাওয়া গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি ভিডিওতে লাইক করবেন, শেয়ারও করবেন, যাতে প্রচুর মানুষ এই যে পৃথিবীতে প্রাণের কিভাবে তৈরি হলো, প্রাণ এলো কিভাবে, সেটা যাতে জানতে পারে। হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।